করি। তো আমরা সন্ধি থেকে শুরু করবো। আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা তিনটা সূত্র দেখিয়েছিলাম। আমি তিনটা সূত্র দেখিয়েছিলাম, এখন আরো অনেকগুলো সূত্র আছে। ষড়সন্ধির সূত্র দিয়ে শুরু করেছিলাম। তো ষড়সন্ধির সূত্র দিয়ে যদি আবার যাই, আজকে আজকে 11/5/2024 সব রেকর্ড থাকতেছে। আমি দিব কিছুদিন পরে, আর এখন রেকর্ড করে রাখতেছি, আর এই ফাইলগুলো তো দিয়েই দিচ্ছি। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা ষড়সন্ধি নিয়ে কথা বলছিলাম। ষড়সন্ধির তিনটা সূত্র আমি দেখিয়েছিলাম। আমি একটু জাস্ট একটা রিভাইজ করে যাই, যে এরকম একটা সূত্র ছিল, এই দুইটা থাকলে করে আ হয়। ঠিক সেম ভাবে রস্বই দীর্ঘই প্লাস রস্বই দীর্ঘই থাকলে দীর্ঘইকার হয়। দীর্ঘইকার হয়, সরি, দীর্ঘইকার হয়। আর রস্যু দীর্ঘ থাকলে রস্যু দীর্ঘকার হয়। আর এটা আসলে আকার হয়। ঠিক আছে, এই আকারটা মানে হচ্ছে যে আমরা যে স্বরে দিলাম, মানে কিভাবে দেখেন, মানে যে কোনো একটা, এই যে একার দিচ্ছি কিংবা ওকার দিচ্ছি, এই যে এরকম একার দিলে এটা একার। তো মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাকে সে কার চিহ্ন বলে। তো তাহলে এই তিনটা সূত্র আমি দেখিয়েছিলাম। এরপর আমরা ধারাবাহিক ভাবে আরো কিছু সূত্রের ভিতরে চলে যাব। তো এই তিনটার যে শব্দগুলো দিয়েছিলাম সেগুলো তো করেছেন আশা করি, এবং আরেকটু দেখবা যে ওগুলো বুঝতে পারতেছো কিনা। আমাদের সময় যেহেতু ভাঙাটা দেওয়া থাকবে, জোড়া লাগানো লাগবে, সেটা আমাদের জন্য একটা বেনিফিট, আমাদের জন্য একটা সুবিধা। তো এরপরে যদি আমরা স্বরে স্বরে আর রস্বই দীর্ঘ পর্যন্ত করলাম, এরপরে যেগুলো আছে আমাদের স্বরধ্বনিগুলো যদি আমরা একটু, স্বরবর্ণগুলো যদি আমরা একটু লিখে নেই, তাহলে আমরা যে জিনিসটা দেখব, আমাদের আছে হচ্ছে 11টা স্বরবর্ণ কিংবা স্বরধ্বনি। সেগুলো দিকে যদি আমরা একটু খেয়াল করি, স্বরে স্বরে রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি, এ, ওই, ও এবং ও, এই টোটাল 11টা আছে। তো এই 11টার ভিতরে এই যে এই তিনটা সূত্র যে আমি লিখলাম, এই তিনটা সূত্র একটা প্যাটার্নে গেল, যে স্বরে স্বরে রস্বই দীর্ঘ রস্যু দীর্ঘ। এখন রি প্লাস রি কিংবা এ প্লাস এ, ও প্লাস ও, এরকম সূত্র নাই। ওগুলো একটু অন্য প্যাটার্নের সূত্র আছে। তো এই তিনটে সূত্র তাই দেখেছিলাম। এবার আমি অন্য প্যাটার্নের সূত্রটা দেখাই, যে স্বরের স্বরের সাথে যদি রস্বই দীর্ঘই থাকে তাহলে কি হয়। এখন আমরা স্বরের স্বরের হিসাব করে সবগুলোতে যাব। আমি ফাইনালি যখন সবগুলো সূত্র দেখিয়ে ফেলবো, আর দুইটা ক্লাস লাগবে, দুইটা ক্লাসের পর দেখাবো যে সিকোয়েন্সটা কিভাবে খুব সাইন্টিফিক্যালি এই জিনিসগুলো এগিয়েছে। এমন না যে একেবারে র্যান্ডমলি জিনিসগুলো হয়েছে। তো এখন আপাতত একটা একটা সূত্র করে আমরা দেখি। এরপরটা হচ্ছে যে স্বরের স্বরের সাথে যদি এই জিনিসটা থাকে, এই রস্বই দীর্ঘ জিনিসটা যদি থাকে, তাহলে কি সূত্রটা হবে। এখন আমরা ঠিক এই স্বরের স্বরের সাথে, এই স্বরের স্বরের সাথে এই বাকি সবগুলো জিনিস থাকলে কি হয় সেটা আস্তে আস্তে দেখবো। তাহলে স্বরের স্বরের সাথে রস্বই দীর্ঘই যদি থাকে, তাহলে হচ্ছে একার হয়। একার, ঠিক আছে। স্বরে স্বরে এবং রস্বই দীর্ঘ এই দুটো বাদ হয়ে যাবে, বাদ হয়ে যায় একারটা যোগ হবে। তো এর একটা সূত্র যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা লিখি একদম। উম, একটা লিখি, এরকম সাধারণ একটা লিখলাম, অপযোগ ইক্ষা। আপনারা কি বলতে পারবেন অপযোগ ইক্ষা কি? অপেক্ষা। অপেক্ষা। একটা মিনিট আমাকে একটু সময় দিবেন কাইন্ডলি। আচ্ছা, তো তাহলে অপযোগ ইক্ষা, ইক্ষা যদি দিই, আমরা দেখি যে অপেক্ষা হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপযোগ ইক্ষা অপেক্ষা। এখানে প দেখতেছি, কিন্তু আমি আগেই বলেছিলাম এই প এর সাথে একটা অদৃশ্য অ আছে। তাহলে অদৃশ্য অ প্লাস দীর্ঘই অপেক্ষা, একার হয়ে গেল। ঠিক আছে,
এখন সবচেয়ে বেশি কনফিউশন এর জায়গাটা আমাদের যে আমরা কিভাবে বুঝবো যে এটার সাথে যে একটা আছে, যদি নাও তো থাকতে পারে, এরকম শব্দ তো আছে। তো আমাদের সময় আমরা এটা মনে রাখবো যে আমাদের এরকম যখন অন্য কোন ধ্বনি দেওয়া থাকবে তখন অবশ্যই এখানে লেখা আছে দিক যোগ অন্ত, আমি অন্য একটা সূত্র দেখাচ্ছি, দিক যোগ অন্ত আছে, এই শব্দটা যদি থাকে অবশ্যই প্রশ্নের ভিতরে কয়ের নিচে একটা দাগ দেওয়া থাকার পসিবিলিটি বেশি থাকবে। কারণ এখানে দিক যোগ অন্ত, এখানে দিকও যোগ অন্ত না, তাহলে দিকান্ত হয়ে যেত। কিন্তু এখানে কয়ের নিচে এই দাগটা দেওয়া থাকবে, মোস্ট প্রবাবলি থাকবে, কারণ এখনকার ইয়ারের কোশ্চেন গুলোতে খুব মানে সচেতন ভাবে কোশ্চেন গুলো বানানো হয়, অনেক বেশি অর্গানাইজ ভাবে বানানো হয়। তো এরকম ভুল হওয়ার কথা না যে এই কয়ের নিচে দাগটা দিবে না তারা। তো এই কয়ের নিচে যে এই দাগটা, এই যে হসন্ত চিহ্ন বলে, সেই হসন্ত চিহ্নটা দেওয়া থাকবে যে সব শব্দগুলোর ক্ষেত্রে হলো গিয়ে নাই। যেমন যদি আমি বলি সমযোগ লাভ, তাহলে সমযোগ লাভ, এখানে যে নিচে যে নাই এটা আমরা বুঝতে পারতেছি কারণ নিচে একটা দাগ দেওয়া আছে। তো হোপফুলি এরকম সমস্যাটা হবে না যে আমরা আছে কি নাই এই জিনিসটা আমরা বুঝতে পারবো না। যেমন ধরো হিমযোগ আলয় দেওয়া আছে, এখানে অবশ্যই উম, হিমের নিচে এই হটা দেওয়া থাকবে না, অবশ্যই থাকবে না, এবং সংযোগ লাভে অবশ্যই থাকবে, এটুকু আমরা মোটামুটি শিওর হতে পারি। তারপরও যদি এমন হয় যে তারা দেয়নি, এরকম দিচ্ছে সংযোগ লাভ, তো তাও যেটা সংলাপই হবে, এটা হবে না, এটা আমরা করতে করতে শিখে ফেলবো। মানে ওয়ার্ড গুলো তো আমাদের ঘুরে ফিরে খুব লিমিটেড কিছু ওয়ার্ডই থাকবে, কয়েকটা ওয়ার্কশিট টিট করলে আমাদের আলটিমেটলি আমরা পেরে যাবো, আর দু একটা ওয়ার্ড আননোন থাকবেই, ওটা তেমন কোনো বিষয় না। তো তাহলে অপযোগী ইচ্ছা অপেক্ষা এরকম আছে নরযোগ, নরযোগ ইন্দ্র, স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি যে আছে নরযোগ ইন্দ্র, তাহলে নরেন্দ্র। তাইলে এই যে এরকম মহাযোগ ইস, মহাযোগ ইস মহেশ, ঠিক আছে, মহাযোগ ইস মহেশ। এখন এই যে আছে দীর্ঘ ই আছে এই কারণ, তো এটা একটা সূত্র। এখন আমরা স্বরে স্বরের উপরে যাচ্ছি, স্বরে স্বরে প্লাস রস্বই দীর্ঘ থাকলে এই কার হচ্ছে। আপনারা কি বুঝতে পারতেছেন যে এই সূত্রটা? জি স্যার। আচ্ছা, তো তাহলে এটা গেল, এটাকে আমরা 4 নম্বর সূত্র হিসেবে ধরতে পারি, আমাদের লিস্ট অনুযায়ী এটাকে আমরা 4 নম্বর সূত্র হিসেবে ধরলাম। 5 নম্বর সূত্রে যদি আমরা যাই, ঠিক স্বাভাবিকভাবে এর সিরিয়ালে চলে যাবে স্বরে ও স্বরেয়ার সাথে, যদি এই যে রস্যু দীর্ঘ, রস্যু অথবা দীর্ঘ থাকে, তাহলে হয়ে যাবে ওকার। একটু আগে একার ছিল, এবার হয়ে যাচ্ছে ওকার, স্বরে স্বরা প্লাস রস্যু দীর্ঘ ওকার। এটা খুবই কমন একটা সূত্র, এবং মানে ধরো এই যে অপেক্ষা, নরেন্দ্র, মহেশ, এই ওয়ার্ড গুলোর রিপিট হওয়ার পসিবিলিটি যতটা বেশি, তার থেকে স্বরে স্বরে আর রস্যু দীর্ঘ যে ওকার হয়ে যাচ্ছে এটা রিপিট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই শব্দগুলো খুব বেশি পরিচিত। সূর্য যোগ উদয়, আমরা কি পারি সূর্য যোগ উদয় কি হবে? সূর্যোদয় মানে সানরাইজ, তাহলে সূর্য যোগ উদয়, সূর্যের এখানে একটা আছে আর আছে, সূর্যোদয়, সূর্যোদয় ওকার হয়ে যাচ্ছে। তেমনি ভাবে যদি লিখি বসন্ত যোগ উৎসব, আমাদের কিন্তু মনে রাখতে হবে এই উটাও বাদ যাবে, মানে স্বরে অস্বরে আর হ্রস্ব এই দীর্ঘ এই দুইটা মিলে ওকার হয়ে যাচ্ছে, এমন না যে আমরা উটা রাখবো, উটা কিন্তু বাদ চলে যাবে। তাহলে বসন্ত যোগ উৎসব, বসন্তকালে যে উৎসবটা পালন করা হয়, তাহলে বসন্ত, উটা বাদ হয়ে গেছে, তারপর খণ্ডত্ব সব, বসন্ত উৎসব মানে বসন্তের উৎসব। যদি লিখি পর যোগ উপকার, অনেক ওয়ার্ড আছে এই সূত্রে, অনেকগুলো ওয়ার্ড আছে এবং খুব কমন ওয়ার্ড। পর যোগ উপকার মানে অন্যকে হেল্প করা, তাহলে পরোপকার। কথা যোগ উপকথন, এই যে আমরা সংলাপ লিখি কথোপকথন, কথা যোগ উপকথন কথোপকথন। আমাদের এইটা একটু মাথায় রাখতে হবে, ভুল করে আমরা কেউ পয়ের সাথে ওকার দিয়ে দিতে পারি, আমাদের দেখতে হবে এখানে কোথায় আছে। এই থায়ের সাথে সব ঘটনা, থয়ের সাথে আছে, আর মিলে এই থয়ের সাথে হবে, পয়ের সাথে হবে না। তো এই এই সূত্রটা খুবই কমন একটা সূত্র, এবং তোমরা ধরেই রাখতে পারো যে এই সূত্রটা 25-এর জন্য ইম্পর্টেন্ট। 24-এ এই সূত্রে কোনো শব্দ আসে নাই, যদিও আমি 24-কেও বলছিলাম এটা ইম্পর্টেন্ট সূত্র, কিন্তু আসে নাই। যাই হোক, সব ইম্পর্টেন্ট সূত্র তো আর আসবে না, ইম্পর্টেন্ট সূত্র থাকবে 10-12টা।
কিন্তু পরীক্ষা তো 5টা শব্দ আসবে। তো স্বাভাবিকভাবে এইটা সরসরা রস্য দীর্ঘ থাকলে ওকার হয়। এইটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু দ্রুত কয়েকটা দেখাতে চাই, তাই আরো একটু দ্রুত যাই। তাহলে আমরা সরসরার সাথে রস্যই দীর্ঘ থাকলে কি হয় বুঝে ফেলতেছি, একার হয়। রস্য দীর্ঘ থাকলে কি হয়, ওকার হয়। তাই স্বাভাবিকভাবে এখন তিন পরের পয়েন্টে আসতেছে যে সরাসরের সাথে যদি রি থাকে তাহলে কি হবে। রি, এই যে রিটা, এই রিটা থাকলে কি হবে, এই সিরিয়ালটায় কিন্তু আমরা চলে যেতে পারি। 6 নম্বরে যদি আমি লিখি সরে সরে আ প্লাস রি, এইটা যদি থাকে, এরকম যদি একটা কোনো সিচুয়েশন থাকে, তাহলে কি সূত্রটা কি হবে। এগুলো কিন্তু মানে সূত্র মেমোরাইজ করা, আমি সূত্র নিয়ে বসলাম এবং আমি এগুলো খুব ভালোভাবে বুঝে মুখস্থ করে ফেলবো, ব্যাপারটা তা না আসলে। ব্যাপারটা হচ্ছে এগুলো একটু দেখা এবং প্র্যাকটিস করা। আলটিমেটলি প্র্যাকটিস করতে পারলে শব্দগুলো কি সাথে একটু পরিচিত, সিমিলার ওয়ার্ড গুলো যদি আমরা একটু একটু করতে থাকতে পারি, তখন আলটিমেটলি এটা আমরা পেরে যাই। আর সায়েন্সের সাবজেক্ট গুলোতে যে ফর্মুলা গুলো থাকে, কিংবা ইকোনমিক্স, কিংবা যে যে সাবজেক্ট গুলোতে কিছু থিওরিটিক্যাল যে সূত্রগুলো থাকে, ওগুলো লাইফে লাগে। মানে লাইফে লাগে মানে হচ্ছে ওই সূত্র দিয়ে প্রত্যেকটা কেস স্টাডি করা লাগে। কিন্তু বাংলার ক্ষেত্রে এইটা না, বাংলার এই সূত্রটা আসলে তোমার লাইফে কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ এই শব্দ নিয়ে তো আর তুমি কাজ করবা না, যে সূর্যোদয় এই শব্দটা কিভাবে মানে জ্যাট হলো, এগুলো নিয়ে তো তুমি কোথাও ডিসকাশন করতে যাবা না, মানে বাংলা নিয়ে তো তুমি আগাবা না। তো সেই ক্ষেত্রে এই সূত্রটা তোমার সেইভাবে মেমোরাইজ করার কিছু নেই, জাস্ট প্র্যাকটিস করা, যেন শব্দগুলো প্র্যাকটিস করা, যাতে শব্দগুলো তুমি পারো। তাহলে সরাসরি রি থাকলে একটু ডিফারেন্ট কিছু হয়, সেটা অর হয়ে যায়। দেখো র এর নিচে একটা রেফ দিলাম, মানে রর পর আর কোনো অ নাই, অর। অর, এই অর মানে হচ্ছে এটা আসলে রেফ হয়ে যায়, রেফ। রটাকে বিভিন্ন ভাবে লেখা যায়। এই যে রটা আছে, এই রটা কখনো রফলা হয়, রফলা মানে যেটা নামে নিচ থেকে, আমার নামে আছে সুব্রত, বয়ের নিচে একটা রফলা আছে, রটা ভেঙে গিয়ে রফলা হয়েছে। আর কিছু কিছু শব্দে রটা রেফ হয়ে যায়, এই রয়ের অনেক কাহিনী আছে। রটা রেফ হয়ে যায়, সেটা হচ্ছে উপরে হয়, যেমন সূর্য যোগ উদয়, সূর্যোদয়। সূর্য যখন আমরা বলতেছি, একটা র এসে পড়তেছে, কিন্তু রটা খুবই ভাঙা, অল্প একটু আসতেছে। সুব্রত যখন বলতেছি, তখন র আসতেছে, কিন্তু খুবই অল্প র আসতেছে। তো এই রটা কখনো কখনো রেফ হয়ে যায়, কখনো কখনো রফলা হয়ে যায়। এটা ডিপেন্ড করে অন্যান্য লেটার গুলোর উপর, মানে সম্পর্কের উপর, যেগুলো খুব ডিটেল আলোচনা, সেগুলো দরকার আমাদের নাই আসলে। তাহলে সরে সরে প্লাস রি যদি থাকে, তাহলে সেটা রেফ হয়ে যাবে। দেখো খুব কমন কিছু শব্দ আছে, একদম খুব কমন, যেগুলো রিপিট হতেই পারে। দেব যোগ ঋষি, দেবর্ষি, এই যে একটা রেপ দিলাম। দেবর্ষি, যখন আমি দেবর্ষি বলতেছি, একটা অর বলতেছি, এই যে অর, যেখানে রটা রেপ হয়ে গেছে। তো দেবযোগ ঋষি, দেবর্ষি, এরকম অনেকগুলো শব্দ আছে। আমাদের অবশ্যই অবশ্যই এই সব শব্দগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে। দেবযোগ ঋষি, দেবর্ষি, মহাযোগ ঋষি, মহর্ষি, সপ্তযোগ ঋষি, সপ্তর্ষি, রাজা যোগ ঋষি, রাজর্ষি। এই দেখো সবগুলো, সবগুলো একই রকম, একই ফরম্যাটে যাচ্ছে। ঋষি শব্দটা থাকতেছে দেবর্ষি, মহর্ষি, সপ্তর্ষি, রাজর্ষি। এই ব্যাপার, এই শব্দগুলো মানে হচ্ছে ঋষি মানে হচ্ছে যারা হচ্ছে, ধরো ঋষি বলতে যারা সন্ন্যাসী, সন্ন্যাসী মানে হচ্ছে যারা ফ্যামিলি লাইফ লিড করে না, সংসার করে না, তারা ধর্ম নিয়ে থাকে। তারা ধরো আগের দিনে যারা বন জঙ্গলে থাকতো, ইবাদত করতো আল্লাহ কিংবা তার ধর্মের যে গড, সেই গডের সন্ধান করে বেড়াতো, এই মানুষগুলোকে ঋষি বলা হয়। তো দেবর্ষি মানে দেবতাদের যে ঋষি, মহর্ষি মানে হচ্ছে গ্রেট ঋষি, সপ্তর্ষি মানে হচ্ছে 7জন ঋষি। ভারতীয় মাইথোলজিতে কয়েক 7জন ইম্পর্টেন্ট ঋষি ছিল, তাদেরকে একসাথে সপ্তর্ষি বলা হয়। সপ্ত মানে 7। এবং আকাশে তারাদের একটা কোশ্চেন মার্কের মতো একটা তারার সার্কেল আছে, মানে কয়েকটা তারা মিলে একটা কোশ্চেন মার্ক হয়। তো সেইটাকে সপ্তর্ষি বলা হয়। ওই তারাগুলোর নাম আছে, সেই সব তারাগুলোর নাম ওই ঋষিদের নামের সাথে রিলেটেড। তো সেটাকে বলা হয় সপ্তর্ষি। রাজর্ষি, রাজা যোগ ঋষি, মানে একজন রাজা যে ঋষির মতো। কিরকম, যে মানে রাজারা তো স্বাভাবিক যে অনেক
মানে বিলাসিতা করে, অনেক খাওয়া দাওয়া, অনেক ভোগ করে। কিন্তু এমন রাজাও ছিল পৃথিবীতে যারা হচ্ছে আসলে সব মানুষকে দিয়ে দেয়, নিজের জন্য কোনো কিছু দরকার নেই, যে সবকিছু মানুষকে দিয়ে দেয়। ঋষির কাজটাই হচ্ছে যে সবকিছু মানুষকে দিয়ে দেয়, তার নিজের কিছু দরকার নেই। তো ওইখান থেকে এই শব্দগুলোর উৎপত্তি হয়েছে, এবং ঋষি শব্দটা মানে হচ্ছে সেইটা। তো তাহলে ঋষি বানানটাও আমরা তো পাবোই, আমাদের পরীক্ষার অবশ্যই 25-এর কোশ্চেনে এইটা দেওয়া থাকবে, আমাদের এইটা লিখতে হবে। তো খালি জাস্ট এই পাশের জিনিসটা আমাদেরকে দেখে রাখতে হবে। কিন্তু আমি কিন্তু যখন পরীক্ষা নেই, অন্তত ভাবিয়া তো পরীক্ষা দিচ্ছ সামনেই, তো সেই কোশ্চেন পেপারে দুইটাই দিতে পারি, এটাও শিখতে হবে। কারণ এটা থেকে ভাঙাটাও শিখতে হবে, ভাঙা থেকে জোড়াটাও শিখতে হবে। কারণ এমন কোনো গ্যারান্টি নাই যে এটাই থাকবে। 99% গ্যারান্টি আছে, 1% নাই। সেই 1%টাই যদি এসে পড়ে পরীক্ষায়, ব্যাড লাক হয় যদি, তো আমরা যখন যে শব্দ শিখবো দুই পাশে শিখবো। রাজা যোগ ঋষি, রাজস্বী, রাজা যোগ ঋষি বানানটাও শিখবো, রাজস্বী বানানটাও শিখবো। এখন মজার একটা ব্যাপার, এই সূত্রের সাথে, এই 6 এর সাথে আরেকটা এডিশনাল সূত্র আছে। এই সরেয়া সরেয়ার সাথে দেখো, সবগুলো ঋষি ছিল, কিন্তু ঋ দিয়ে আরো কিছু শব্দ থাকতে পারে। আমি যখন দিব সে দেখো ওখানে আরো ঋষি না অন্য কিছু শব্দ আছে, তখনও কিন্তু অর হয়ে যাবে। কিন্তু সরেয়া সরেয়ার সাথে আরেকটা শব্দ থাকতে পারে, একটা শব্দই ডিরেক্ট, সেটা হচ্ছে ঋত। সরেয়া সরেয়া প্লাস ঋত, এই শব্দটা থাকলে আর অর হয় না, তখন হয়ে যায় আর। এখানেও রেফ হচ্ছে, কিন্তু সামনে আবার আকার হচ্ছে, যে শব্দটা থাকতেছে সেই শব্দটার সাথে আকার হয়ে রেফ হচ্ছে। একটু দেখালেই বুঝবা। এটা এই 6 নম্বর সূত্রের সাথে রিলেটেড। সরসরিয়া প্লাস ঋত, সেটা কি হচ্ছে? ধরো আমি লিখলাম শীত যোগ ঋত, শীত যোগ ঋত হয়ে যাচ্ছে শীতার্ত। শীতার্ত, দেখো এখানে একটা ত এর সাথে আকার অ্যাড হয়ে গেছে। শীত যোগ ঋত, শীতার্ত। তো তাহলে আর হয়ে যাচ্ছে শীত যোগ ঋত, শীতার্ত, শীতার্ত। এই সিরিয়ালে আমরা আরো অনেকগুলো শব্দ পাবো, যেমন দেবশী মহর্ষি পেলাম। এখন এই শীতার্ত টাইপের অনেক শব্দ পাবো আমরা, ক্ষুধা যোগ ঋত হয়ে যাচ্ছে ক্ষুধার্ত। ধরলাম বন্যা যোগ ঋত, বন্যা যোগ ঋত, বন্যাত্ম। ঠিক আছে, তারপরে এটা একটু নিচে নামা দিই। ধরো বেদনা যোগ ঋত, বেদনাত্ম। তারপরে আছে হচ্ছে তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত। দেখো সবগুলোতে ঋত শব্দটা থাকতেছে স্বরে অ কিংবা স্বরে আর শব্দ। তাহলে শীতার্ত, ক্ষুধার্ত, বন্যার্ত, বেদনার্ত, তৃষ্ণার্ত, এই সবগুলো শব্দেই ঋত থাকতেছে, এবং সবগুলোতে আ হয়ে যাচ্ছে। অ থাকলেও আ হয়ে যাচ্ছে, আ থাকলেও আ হয়ে যাচ্ছে, ক্ষুধার্ত। তাহলে এখন স্বাভাবিকভাবে এখানে যেমন ঋষি শব্দটার একটা মানে আছে, ঋত শব্দটারও নিশ্চয়ই একটা মানে আছে। এই ঋত শব্দটার মানে হচ্ছে আক্রান্ত। আক্রান্ত মানে হচ্ছে ইফেক্টেড। ঠিক আছে, এফেক্টেড, এফেক্টেড মানে কোনো কিছু দ্বারা এফেক্টেড। শীতার্ত মানে শীতে কাঁপতেছি আমি, শীত দ্বারা এফেক্টেড হয়ে আছি। ক্ষুধার্ত মানে আমার খুব ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে আমি এফেক্টেড। বন্যাতে, বন্যাতে এফেক্টেড। বেদনা, বেদনা কষ্ট, দুঃখে আমি এফেক্টেড। তৃষ্ণা, আমি তৃষ্ণায় পিপাসা পাইছি, অনেক পানি খেতে ইচ্ছা করতেছে, তো আমি তৃষ্ণায় এফেক্টেড। তাহলে সবগুলোতে ঋত শব্দটাতে আমরা পাচ্ছি আক্রান্ত। তো সেই জায়গা থেকে এই শব্দগুলো তৈরি হয়েছে। এগুলো হচ্ছে দুইটা শব্দ ছিল যেটা মিলে একটা শব্দ হয়েছে। তো এখানে শীতার্ত, ক্ষুধার্ত, বন্যার্ত, বেদনার্ত, তৃষ্ণার্ত, এই শব্দগুলো আমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে। এবং এখানেও এই সূত্রটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেবশ্রী, মহর্ষি, সপ্তর্ষি, রাজর্ষি, এই শব্দটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো তাহলে দেখো, একটা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমি যাচ্ছি। তো সরয়া সরার সাথে রস্বই দীর্ঘ দেখালাম, রস্যু দীর্ঘ দেখালাম, এই রি দেখালাম। স্বাভাবিকভাবে এখন এ ওই আসবে, ও ও আসবে। সেগুলো আজকে আর না দেখাই, আমরা নেক্সট ক্লাসে দেখাই। তাহলে কি হবে, নেক্সট ক্লাস এবং তারপরের ক্লাসের ভিতরে আমরা স্বরসন্ধিটা কমপ্লিট করে ফেলতে পারবো। মানে আগামী নেক্সট দুইটা ক্লাসে আমরা স্বরসন্ধিটা মোটামুটি একটা কভার করে ফেলতে পারবো। আমি সবগুলো শব্দের তালিকা তৈরি করতেছি। তালিকা অলরেডি আমার আছে আগের বছরে, কিন্তু আমি আরো ওইটাকে
আপডেট করতেছি, তো সেই আপডেট গুলো তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেগুলো শেয়ার করলে সেগুলো প্র্যাকটিসের ভিতর দিয়ে তুমি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবা। বিষয়টা জাস্ট এটাই যে এখন থেকে একটু একটু প্র্যাকটিস করলে পরে আর লোডটা হবে না। অন্যান্য সাবজেক্ট যে যে সাবজেক্টেই পরীক্ষা দাও না কেন, এখন থেকে একটু একটু বাংলাটা করা থাকলে বাংলার প্যারাটা আর লাগবে না, বাংলা নিয়ে পরবর্তীতে ঝামেলায় পড়া লাগবে না। এই জন্য আমি বলি যে হোমওয়ার্ক গুলা করবা একটু একটু করে। আমি খুব বেশি দিব না, সময় দিব, সমস্যা নেই, কিন্তু একটু একটু করে করে ফেলার চেষ্টা করবা। তো এটা গেল স্বরসন্ধির সূত্র। আপাতত এখানে থামি। আমি আমি যেটা চাবো যে আমি এই সবগুলো সূত্র দেখিয়ে ফেলার পর দেন তোমাদের সাথে একটু কোশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে আমি তোমাদের প্রশ্নগুলো নিব। তো এটা গেল হচ্ছে সন্ধির অংশটুকু। এখন তোমরা যেটা করো যে এটা আমি একটু পজ দিই।